আমিনুর রহমান কলেজ, দ্বাদশ শ্রেণী, মানবিক বিভাগ। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পত্রের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো আছো? জি, ভালো আছি। বাড়ির কাজ কি দেওয়া ছিল? তুমি বলো। 1970 সালে সাধারণ নির্বাচনে কোন দল কয়টা আসন লাভ করেছিল সেটা বলো। বসো, তুমি বলো, ফলাফল বলো। 1970 সালের নির্বাচনের ফলাফল। নেক্সট। 1970 সালের নির্বাচনের ফলাফল আমরা গত ক্লাসে আমরা আলোচনা করে এসেছি। যেমন বলতে গেলে হচ্ছে 1970 সালে যখন ইয়াহিয়া খান হচ্ছে ক্ষমতা হস্তান্তর করেন, তখন হচ্ছে আইয়ুব খান ইয়াহিয়া খানের হচ্ছে ক্ষমতা হস্তান্তর করলে তখন তিনি 1970 সালে নির্বাচনের ডাক দেন এবং তখন এই 1970 সালের নির্বাচনে জি বসুন। সবার কমপ্লিট হয়েছে বাড়ির কাজ? কমপ্লিট হলে ধন্যবাদ। তাহলে পরীক্ষায়, ভর্তি পরীক্ষায়, চাকুরির ইন্টারভিউ, ভাইভাতে কোথাও তুমি থাকবে না। বাড়ির কাজ কমপ্লিট না করলে প্রত্যেকটা ধাপে ধাপেই তোমাকে ঠেকে যেতে হবে। প্রত্যেকটা ঘাটেই তুমি শুধু বাদ করতে থাকবে। বাদ করতে করতে এমন একটা পর্যায়ে আসবে যে তোমার দাঁড়ানোর আর কোনো জায়গা নেই। এর জন্য প্রত্যেক দিনই প্রত্যেকটা সাবজেক্টের বাড়ির কাজ কমপ্লিট করতে হবে। মনে থাকবে? জি স্যার। আজকে কয় তারিখ? কি বার? আমাদের আজকে যে ক্লাস, ষষ্ঠ অধ্যায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ে শিরোনাম কি? বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এই বিষয়ের আজকের যে প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে, 7 মার্চের ভাষণের উল্লেখযোগ্য দিকসমূহ চিহ্নিত করো, এটা হচ্ছে প্রশ্ন। 7 মার্চ কত সাল? এই ভাষণ কে দিয়েছিলেন? কোন স্থানে দিয়েছিলেন? আজকে আমরা যে আলোচনা করব, এই আলোচনার মধ্য দিয়ে যে শিখন ফল বের হয়ে আসবে সেটা হচ্ছে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের তাৎপর্য ও গুরুত্ব ছাত্র ছাত্রীবৃন্দ অনুধাবন করতে সক্ষম হবে। আজকে আমাদের আলোচনা মনোযোগ দিয়ে শোনা, প্রয়োজনীয় তথ্যগুলো নোট নেওয়া তোমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কেউ কি অমনোযোগী আছো? একনিষ্ঠভাবে মনোযোগ ক্লাসে আছে? তাহলে আমরা আলোচনা শুরু করতে পারি। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিলেন, এই ভাষণের সময় কতটুকু? 18 মিনিট। কত মিনিট? 18 মিনিট।
মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট এরকমই একটা সংক্ষিপ্ত ভাষণ দিয়েছিলেন। সেই প্রেসিডেন্টের নাম কি? আব্রাহাম লিঙ্কন। জোরে বলো। আব্রাহাম লিঙ্কন। কোন দেশের প্রেসিডেন্ট? কত মিনিট ভাষণ দিয়েছিলেন? 3 মিনিট। কয় মিনিট? 3 মিনিট দিয়েছিলেন। ঐতিহাসিকগণ ওই ভাষণের সাথে 7ই মার্চের ভাষণের তুলনা করে থাকেন। আমরা দেখব 7ই মার্চের ভাষণের ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বিষয়গুলো ইঙ্গিত দিয়েছিলেন, আমরা সেই বিষয়গুলো আগে চিহ্নিত করব। এ ভাষণে আমরা যে বিষয়গুলো চিহ্নিত করতে পেরেছি তার ভিতরে 1 নম্বরই হলো পাকিস্তান সামরিক সরকারের প্রতি সামরিক আইন প্রত্যাহার করার জোর দাবি জানিয়েছিলেন। ওই সময় প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সেনাবাহিনীর প্রধান, পাকিস্তান রাষ্ট্রের, তিনি সামরিক আইন জারি করেছিলেন। আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জিয়াউর রহমান সামরিক আইন জারি করেছিলেন। প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ সামরিক আইন জারি করেছিলেন কত সালে? 1982 সালে। ঠিক অনুরূপ ভাবে এই ভাষণ যখন দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখন দেশে সামরিক আইন চালু ছিল। এই ভাষণের মাধ্যমে তিনি সামরিক আইন প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন। দেশে যদি সামরিক আইন চালু থাকে তাহলে ক্যান্টনমেন্টের সেনাবাহিনীকে সারা দেশেই ছড়িয়ে দেওয়া হয়। আমাদের এই কলেজে মাঝে মাঝে সেনাবাহিনী ক্যাম্প করে থাকে না? অনেকবার দেখেছো তোমরা। এইভাবে সেনাবাহিনী থাকবে কোথায়? ব্যারাকে, সেনানিবাসে, ক্যান্টনমেন্টের ভিতরে। কিন্তু যখন সামরিক আইন জারি করা হয় তখন এই সেনাবাহিনীকে সারা দেশেই ছড়িয়ে দেওয়া হয় সামরিক আইন বাস্তবায়নের জন্য। প্রশাসনের সাথে তখন সেনাবাহিনী কাজ করে। এই সেনাবাহিনী সারা দেশে যে ছড়িয়ে আছে তাদেরকে ব্যারাকে ফেরত নেওয়ার জন্য তিনি জোর দাবি জানান। সামরিক আইন প্রত্যাহার করতে হবে, সেই সাথে যে সকল সেনা সদস্যরা সারা দেশে ছড়িয়ে আছে এই সেনা সদস্যদেরকে ব্যারাকে ফেরত নিতে হবে। দ্বিতীয় যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি সেটা হলো সামরিক আইন জারির পর যে সমস্ত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যে সকল মানুষ নিহত হয়েছে, এই হত্যাকাণ্ডের তদন্ত করতে হবে, এর বিচার করতে হবে। 3 নম্বরে 1970 সালে নির্বাচন হয়েছে। এই নির্বাচনে যারা জনপ্রতিনিধি নিযুক্ত হয়েছেন, নির্বাচিত হয়েছেন, তাদের নিকট ক্ষমতা হস্তান্তর করতে হবে। যখন সামরিক আইন চলে তখন সংসদ কি হয়? অফ করে দেওয়া হয়, অর্থাৎ এমপির আর কোনো মূল্য থাকে না। তখন এমপিরা কি থাকে? সাধারণ মানুষ হয়ে যায়। সংবিধানের বিভিন্ন ধারা আপাতত কি করা হয়? স্থগিত করা হয়। এখানে দাবি জানানো হয়েছে যে যারা নির্বাচিত হয়েছে তারা জনপ্রতিনিধি, সামরিক আইন প্রত্যাহার করে সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
এরপরে যেটা আমরা চিহ্নিত করলাম সেটা হলো অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এই ভাষণের ভিতরে অসহযোগ আন্দোলনের রূপরেখা জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। অসহযোগ আন্দোলন ডাক দেওয়া হবে, এই আন্দোলনে কি কি কর্মসূচি থাকবে, জনগণ এখানে কি ভূমিকা রাখবে, দল এখানে কি ভূমিকা রাখবে, নেতৃবৃন্দ এখানে কি ভূমিকা রাখবে, স্ব অবস্থান থেকে অসহযোগ আন্দোলনে কার কি দায়িত্ব, এই আন্দোলনের কি কর্মসূচি, কি লক্ষ্য উদ্দেশ্য, তার রূপরেখা প্রদান করা হয়েছে। এরপরে আমরা যে বিষয় চিহ্নিত করলাম এই বক্তব্যের ভিতরে সেটা হলো শীঘ্রই গেরিলা পদ্ধতিতে সরকারের বিরুদ্ধে যুদ্ধ হবে। সেই যুদ্ধের ইঙ্গিত দেওয়া হয়েছে, সরাসরি বলা হয় নাই, সরাসরি বলা হয় নাই, কিন্তু বক্তব্যের ভিতরে গেরিলা যুদ্ধের ইঙ্গিত ছিল, ইঙ্গিত দেওয়া ছিল। তারপরে হলো এই বক্তব্যের ভিতরে সরাসরি স্বাধীনতার কথা, স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় নাই। বলা হয়েছে কিসের কথা? স্বায়ত্ত শাসনের কথা। কিসের কথা বলা হয়েছে? স্বায়ত্ত শাসনের কথা বলা হয়েছে, কিন্তু স্বাধীনতার কথা বলা হয় নাই। কিন্তু আমরা যদি এই বক্তব্য পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো এই বক্তব্যের ভিতরে পরোক্ষভাবে, নট প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে স্বাধীনতার ঘোষণা ছিল। এটি হচ্ছে মূলত বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের বক্তব্যের ভিতরে আমরা যে বিষয়গুলো চিহ্নিত করতে পারি, ওই বক্তব্যের ভিতর থেকে আমরা পর্যালোচনা করে যে বিষয়গুলো বের করে আনতে পারি তা আমরা সংক্ষেপে তোমাদের সামনে উপস্থাপন করলাম। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? জি, তাহলে আমরা আবার ফিরে যাই। ভাষণ কয় তারিখে দেওয়া হয়েছে? কে দিয়েছেন? কোথায় দিয়েছেন? কত মিনিটের ভাষণ দিয়েছেন? এই ভাষণের ভিতরে যে বিষয়গুলো আমরা চিহ্নিত করতে পারি সেই বিষয়গুলো কি কি? যে কোনো একজন বলো, দাঁড়াও, জি, খাতা দেখে বলা যাবে। সামরিক আইন প্রত্যাহার ও সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত দিতে হবে। হত্যার তদন্ত ও জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। অসহযোগ আন্দোলন রূপরেখা প্রদান। গেরিলা পদ্ধতিতে যুদ্ধের ইঙ্গিত দেওয়া হয়েছিল এবং পরোক্ষভাবে স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল। বসো, ধন্যবাদ। এখন এই ভাষণে আমরা তাৎপর্য নিয়ে কথা বলতে পারি। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ ছিল অতীব তাৎপর্যপূর্ণ। এই ভাষণের ফলাফল ছিল সুদূর প্রসারী। মূলত এই ভাষণ পূর্ব পাকিস্তানের জনগণের মনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। হাদিসে আছে, বক্তৃতায় জাদুর আসর আছে। কি আছে? কিসে? বক্তৃতায় কি আছে? অল পৃথিবীর মধ্যে যে কয়জন শ্রেষ্ঠ বক্তা
তার ভিতরে অন্যতম একজন আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি 7 মার্চে যে ভাষণ দেন, এই ভাষণ গোটা জাতির মনে ব্যাপক প্রভাব পড়ে। সেই প্রভাবে গোটা দেশের মানুষের মনে চাঞ্চল্য সৃষ্টি করে, তাদের ভিতরে উদ্দীপনা সৃষ্টি হয়। তারা তাদের অ্যাক্টিভিটিস, তাদের সচেতনতা, তাদের চিন্তা চেতনার উপরে এই বক্তব্য দারুণভাবে প্রভাব সৃষ্টি করতে সক্ষম হয়েছিল। কি জন্য? এতে জনগণের আস্থা আকাঙ্ক্ষা, জনগণের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়ার প্রতিফলন ছিল। জনগণ যেটা চায়, যে স্বপ্ন জনগণের মনে আছে, সেই চাওয়া পাওয়া পূরণ হবে, সেই স্বপ্ন পূরণ হবে, এই ভাষণের ভিতরে তারই ইঙ্গিত ছিল। অতএব আমরা যদি এই ভাষণে সাড়া দিয়ে মাঠে নামি, তাহলে আমরা যা চাচ্ছি সেটা পাব। সবচেয়ে বড় কি? বৈষম্য। সেই বৈষম্য দূর হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় স্বপ্ন ছিল। যদিও আজকে পর্যন্ত আমাদের সামাজিক বৈষম্য, শিক্ষার ক্ষেত্রে বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য দূর করতে সক্ষম হয়ে নাই। এই ভাষণের মাধ্যমে অসহযোগ আন্দোলন তীব্র আকার ধারণ করে। ভাষণের আগে জনগণ অসহযোগ আন্দোলনে যতটুকু সক্রিয় ছিল, তার থেকে বহুগুণ তাদের সক্রিয়তা বেড়ে যায় এই ভাষণ শোনার পর। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ ছিল বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি ছিল বাঙালি জাতির মুক্তির পরোক্ষ ঘোষণা, স্বাধীনতার পরোক্ষ ঘোষণা, বৈষম্য দূর হওয়ার পরোক্ষ ঘোষণা, স্ব-অধিকার প্রতিষ্ঠার পরোক্ষ ঘোষণা, নির্যাতিত নিষ্পেষণ থেকে মুক্তির পরোক্ষ ঘোষণা। এর ফলে অসহযোগ আন্দোলনের যে রূপ বিস্তার লাভ করে, চরমকার ধারণ করে এবং জনগণের মুক্তির তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়। এই যে মুক্তির তীব্র আকাঙ্ক্ষা তৈরি হলো, সেই আকাঙ্ক্ষার উপর ভিত্তি করেই এদেশের হাজার হাজার ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক মুক্তি বাহিনীতে যোগদান করে। আর মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় হয়েছে। অতএব বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের গুরুত্ব, এর তাৎপর্য, এর ফলাফল বাংলাদেশের ইতিহাসে সুদূর প্রসারী ফলাফল বহন করেছে। বিষয়টা কি তোমাদের কাছে ক্লিয়ার? তাহলে আমি ধীর স্থির ভাবে বলেছি, তোমাদের নোট নেওয়ার সুযোগ ছিল। গুরুত্ব যে কোনো একজন বলো, আমি যে গুরুত্ব বলেছি। একজন দাঁড়াও, অ্যাজ ইউ লাইক বেস্ট। 1971 সালের অসহযোগ আন্দোলন চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চ তারিখে ঐতিহাসিক রেসকোর্স ময়দান, তার বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান, বিকেল 5টা 19 মিনিটে 18 মিনিটের স্থায়িত্ব 1136 শব্দের যে ভাষণ দিয়েছিলেন, সেটি হচ্ছে বাংলাদেশের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দলিল। মানে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো 2017 সালের 30 অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ভাষণকে ঐতিহাসিক প্রামাণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরোক্ষভাবে
যে কথাগুলো বলেছিলেন মুক্তিপাগল বাঙালিরা, সেই কথাগুলো স্বাধীনতার ঘোষণা হিসেবে গ্রহণ করেছিল এবং স্বাধীনতার সবুজ সংকেত হিসেবে তারা গ্রহণ করেছিল। এই ভাষণের মানে এই গুরুত্বপূর্ণ ভাষণের মাধ্যমে 7 লক্ষ নিরস্ত্র যে মুক্তিপাগল যে বাঙালিরা ছিল, তারা যুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানে অভ্যুদয় ঘটানোর মনের যে আশার সঞ্চার করেছিল, সেটি তারা ঘটাতে পেরেছিল। এবারে বাড়ির কাজ। সিট ডাউন প্লিজ। (1971) সালের 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের ঐতিহাসিক তাৎপর্য মূল্যায়ন করো। আজকের ক্লাসের আলোচনার উপরে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কারো কোনো প্রশ্ন নেই? আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে প্রয়োজন ছাড়া বের হবে না, প্রয়োজনে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং বাড়িতে ফিরে সর্বপ্রথম কোন কাজ করবে? সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।